এমন একজন যিনি সেক্রেটারি পোস্টে এসেছে জাউন্টেনে, যার কোনো শিক্ষা নেই। 2024 সন এটা, 2024 আমরা দাঁড়িয়ে আছি। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না। স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আজকের সংবাদ বিশ্লেষণের টক ঝাল মিষ্টি শিরোনাম হচ্ছে এমন একটি শিরোনাম যেটি শুনলে অনেকের অবাক হওয়ার মতো, ইতিমধ্যে অনেকে জেনে গেছে। চলচ্চিত্র শিল্পী সমিতি আবার সেই শিরোনামে এসেছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব মিশা সওদাগর এবং দীপজলের যে কমিটি, তাদের দায়িত্ব পালনের উপরে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করেছে নিপুণ আক্তার। আজকে সকালের খবর, এবং নিপুণ আক্তার এই মুহূর্তে আছে আমেরিকায়। এবং এই যে পুরো ঘটনাটি ঘটলো, এটা একটা প্রথমে হচ্ছে নির্বাচনের আগে থেকেই মানুষ একটা অনুমান করা ছিল কি ঘটতে যাচ্ছে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর গত 19 এপ্রিল নির্বাচন হয়েছে, 20 এপ্রিলে ফলাফল এসেছে, আজকে 15 মে, প্রায় এক মাস আর 4-5 দিন পরে এক মাস পার হওয়ার কথা। কিন্তু ঠিক এমন একটা সময় ধাক্কাটা এলো যখন এমনিতেই কেউ চলচ্চিত্র শিল্পী সমিতির কথা ভুলে যাচ্ছিল। এই কারণে বলছি যে গতবার যখন জায়েদ খান এবং নিপুণ নির্বাচন করলো একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে, দুটো প্যানেল থেকে আলাদা আলাদা, তখন নির্বাচনের পর হয়েছে যে কে কখন নেতৃত্বে আসছে পুরোটাই নির্ভর করতো আসলে ফলাফলের পর আদালতের সিদ্ধান্তের উপরে। তো এবার অন্তত একটা আশা করা গিয়েছিল যে এবার নির্বাচনের পরে এই ধরনের কিছু হবে না, কিন্তু বাস্তবে আমরা দেখা শুরু করলাম আজকে থেকে উল্টো। আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আসলে নিপুণের সাথে কথা বলার চেষ্টা করছি। নিপুণ এই মুহূর্তে রয়েছে আমেরিকায়। আমরা নিপুণের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করব, সংযুক্ত হলে আমরা সরাসরি আপনাকে নিয়ে যাব। নিপুণ, আমি কামরুজ্জামান বাবু বলছি, নাগরিক টিভি থেকে। কেমন আছো? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা সকালবেলায় আজকে জানলাম যে গত 19 এপ্রিল যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটি হলো, সেই নির্বাচনের ফলাফলে মিশা সওদাগর দীপজল নির্বাচিত হয়েছে, এবং তাই সেই ফলাফলের প্রেক্ষিতে ইতিমধ্যে মিশা সওদাগর এবং দীপজল তারা শিল্পী সমিতি কার্যক্রম শুরু করেছে। কিন্তু আজকে শুনলাম যে তুমি তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে একটি রিট মামলা দায়ের করেছো। এই বিষয়টা একটু তোমার কাছে পরিষ্কার জানতে চাই। হ্যাঁ, আমি একটা রিট করেছি। আমি আইনি ছিল সব রেডি করে দিয়ে আসছিলাম। আমার যিনি ব্যারিস্টার, উনি মনে আজকে মুভ করেছেন, আজকে রিটটা জমা দিয়েছে। আর ব্যারিস্টার হলো মঞ্জুর শাহ। আচ্ছা, আসলে এটা আমার আরো আগে করা উচিত ছিল। সেটা হলো যে আমার নির্বাচনের ঠিক পরের দিনই ওনাদের যে বাতিল চাওয়া উচিত ছিল, কিন্তু আমার পরের দিন টানা 8-9 টানা ক্যাম্পিং ছিল। ক্যাম্পিং এর পরে 2 দিন আমাদের কাজ করতে হয়েছে। আর যেহেতু আমি নির্বাচনটা আমি পরিচালনা করছিলাম, সব দিক কিছু আমাকে দেখতে হচ্ছিল, সব মিলিয়ে আসলে আমার উপর খুব প্রেশার ছিল। তো সেই জন্য আমার আসলে আমি করতে পারি। আর আমার তারপর পুরোটি ফ্লাই করতে হয়েছে। আমি আসলে প্রথমে লন্ডন গিয়েছি, তো সাথে যেহেতু আমার মেয়ের গ্রাজুয়েশন ছিল যে শেষ করে এই জন্য রিটটা করতে দেরি হচ্ছে। নিপুণ, একটা বিষয় সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন নিউজ পোর্টালে এই তোমার রিট মামলাটির বিষয়টি বেশ জোরে সোরে আলোচনায় আছে। একটা প্রশ্ন বা অনেকে প্রশ্ন করছে যে নিপুণ তো নির্বাচনের ফলাফলের রাতে, ফলাফল ঘোষিত হওয়ার পর ভোরবেলা যারা জয়ী বলে ঘোষিত হলো, মিশা সওদাগর দীপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল, তাহলে নিপুণ সেদিন সেটা কেন করলো? বা নিপুণ তাৎক্ষণিকভাবে প্রেসকে বললো না কেন যে এই ফলাফলে কারচুপি হয়েছে বা এই নির্বাচনের ফলাফল সন্তোষজনক নয় বা কার্যক্রম ঠিক হয়নি? প্রথমত হলো, আমি যখন দিন তো নির্বাচন করলাম, আমি যখন বাসায় চলে গেলাম,
ঠিক তার কিছু ঘটনা ঘটছে। তার আগের দিন রাত্রে যদি আপনারা একটা টাকা লেনদেন নিয়ে কমপ্লেন করেছিলাম নির্বাচন কমিশন বরাবর। আচ্ছা, নির্বাচন কমিশনও কিন্তু তখন বলছিল যে ডিপজল সাহেব বসে ওপেন ফেসবুক মিডিয়াতে বলছে কত টাকা লাগবে, কি লাগবে সেটা আমি দিয়ে দেবো, 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা। যখন নির্বাচন চলাকালীন তো এইভাবে কোন প্রার্থীকে টাকা দিলে কিন্তু আপনার প্রার্থীটা বাতিল হয়ে যায়। সেটাও কিন্তু ওনাকে আমরা আগের দিন রাত্রে কিন্তু একটা কমপ্লেন করা হয়েছে, এবং উনি রাত 10টা উনি যেটা বললো যে হ্যাঁ ঠিক আছে আমি দেখছি, ওইটা বলে কিন্তু কি করলো উনি ওইটা সমাধান না করে উনি কিন্তু নির্বাচন ঠিক আছে আপনি নির্বাচন করছেন পরের দিন সকালবেলা। একদিন সকালবেলা যখন নির্বাচনটা চলছে দেখেন যেহেতু আমি নির্বাচনটা করছি আর প্রার্থীদের সাথে কথা বলবো না, খুব একটা কথা আমার পরের দিন আমি কিন্তু বলেছিলাম কি আমি তো ভাবছি যে মনে হয় ডিপজল সাহেবের আমি ডিপজলের কণ্ঠটাও পাইনি, এরকম একটা কথাটা আমি বলতাম সকালবেলা, বাবু এত ভোট পাবো আমি তো আসি। এটা আর হলো আমি যখন বাসায় আসি নির্বাচনটা যখন ঠিক পরপরই আমার কাছে একটা ফোন আসে, সেটা আপেলে যে নিয়ে আছে শামসুল আলম। ফোন করে আমাকে দেখা করতে বলে একটু, তখন সন্ধ্যা 7টা। আচ্ছা, সন্ধ্যা 7টায় তখন আমি আসলে বাসায় যাবো, আমি প্রিপারেশন নিচ্ছি। তো তখন উনি আমাকে বলবে ফাইটারদের একটা ভোটও পাননি না। আমি কি না, অসম্ভব ব্যাপার, আমরা ফাইটারদের এতগুলি ভোট পেয়েছি। আমি কিন্তু ওনাকে সংখ্যা পর্যন্ত একজন আমাকে বললো যে ঠিক আছে তুমি তোমার কি মনে হচ্ছে, আমি বলছি আমি জিতবো, কারণ আমি অনেক ভোটে জিতি। আমি তো জানি আমাকে কারা ভোট দিচ্ছে এবং আমাকে কে ভোট দিচ্ছে না, কারণ আমি ওখানে দাঁড়ানো আছি। তো দেখলাম যে শামসুল আলম মুখ কালো হয়ে গেছে, আমার কথা হলো আপনি যে আমাকে ফাইটাররা ভোট দেয়নি। মানে আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম তোমাকে মানে ভোট শেষে তোমাকে বলছে যে ফাইটাররা তোমাকে ভোট দেয়নি, কিন্তু তোমার কাছে যখন কনফিডেন্ট, তোমার কাছে খুব বিশ্বাসের সাথে জানতে পারলো, যেমন তুমি খুব আস্থা নিয়ে বললা যে ফাইটাররা আমাকে ভোট দিয়েছে, তখন সে একটু আপসেট হলো। হ্যাঁ উনি খুবই আপসেট, কিন্তু সন্ধ্যা 7টায় উনি আমাকে ডেকে, আসলে তখন থেকে আমাকে সাবধান হওয়াটা উচিত ছিল। আমার ভুলটা যেটা ছিল, এরা কিন্তু এই শামসুল আলম বলেন আর আজকে যে খোরশেদ আলম খসরু বলেন যিনি নেতাগিরি করছে, উনিও কিন্তু থেকে ওনাদের সদস্য বাতিল। আপনারা জানেন কিনা আমি ঠিক জানি না, ওনাদের কিন্তু সদস্য পদ ছিল না, শামসুল আলম আর এই খোরশেদ আলম, হ্যাঁ তাদের শিল্পী সমিতির সদস্য পদ ছিল না। হ্যাঁ ওনারা এবারে কিন্তু ভোট, তার কারণ হলো জায়েদ খান ওনাদের সদস্য পদ বা, তো এই দুটো আমার সাথে এটা করবে আমি তো আসলে এটা আশাও করিনি। তো আমি বাসায় চলে গেছি, আমি বাসায় যাওয়ার পরপরই মির্জার ফোন যে ওকে কালু ডান্সের কালু ও প্রচন্ড সে বলছে তুই ডিপজলের নামে কমপ্লেন করছিস, তোর এখন উঠাইনি আমি র্যাপ করবো। আপনি বলেন একটা কেপিআই ভুক্ত জায়গায় সারাটা সেদিন কি হচ্ছে, কি যে মদ খাওয়া ছিল, প্রত্যেক লোক অপোজিশনের মানে তাড়াতাড়ি করে ভয়ে আমাকে ফোন করছে, চাপু আমাকে বলতেছে এরকম আমাকে উঠায়নি, আমাকে নাকি এখন রেপ করবে।
কাকে বলেছে এটা? কাকে? ভাষা ওই যে ওই মেয়েটাকে? সাদিয়া মির্জা। হ্যাঁ, আচ্ছা। তখন বাজতেছে 10। আমি তাড়াতাড়ি করে বাস থেকে কাপড় চেঞ্জ করে বের হয়ে গেলাম। আমি বললাম আমি আসতেছি, তুমি নির্বাচন কমিশনের কাছে যাও। এবং আপনি কি জানেন, নির্বাচন কমিশন কে গিয়ে কমপ্লেনটা করার পর সেখানে কিন্তু পুলিশ বসা ছিল এবং তেজগাঁ ডিসি উনি কিন্তু বলছিল যে কমপ্লেনটা করেন, আমরা এখনই অ্যারেস্ট করব। নির্বাচন কমিশন সেটা আমলেই নেয় নাই। উল্টা ওকে বলতেছে যে তুমি একটা কাজ করো, তোমাকে আপনাকে আমি পুলিশ প্রোটেকশন দিচ্ছি, সেই চলে যান। মানে ওনারা এই ইনসিডেন্টটা করার চেষ্টা করছে, ইউ আর লুজার, আপনারা লুজ করছেন, আপনারা বাসায় চলে যান, আপনারা এখানে থেকেন না। তো ও আমাকে ফোন করে বললো যে আপু উনি তো আমাকে বাসায় চলে যেতে বারবার বলছে, নয়তো আমার নাকি এখানে থাকতে হবে। দাঁড়াও তো, আমি কে তোমার পথ করব। সাথে আমি ঢুকার পর ওকে নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না, আমরা মেয়ে, আমরা মোটি থাকি রুমে বসেছিলাম। তার আরো পুরা ডিসিতে মাতলামি করতেছিল এবং ওই মাতলামির অনেক ভিডিও আছে আপনাদের কাছে, সোশ্যাল মিডিয়াতেও ভিডিও আছে। এই ডিসির ভিতরে মানুষ এত মতে আমি জানি না, আমার আইডিয়া নেই, এটা কোনো শিল্পীদের কার্যক্রম হতে পারে না। তারপর যেটা হলো সেখানে ইসি হলো, ইসির পর ইসি যখন স্টার্ট হলো, ইসি মোটামুটি 1:30-1:30টার মধ্যে ইসি শেষ করলো। 1:00টার মধ্যে আমার কাছে ফোন আসলো যে আমি এফডিসি থেকে চলে যাওয়ার জন্য, যে কারণ আমি থেকে অনেক পিছিয়ে আছি। এটা কে জানালো তোমাকে? হ্যাঁ, নির্বাচন কমিশন কি স্পেসিফিক কেউ ছিল, মানে প্রধান নির্বাচন কমিশনার না অন্য কেউ? আচ্ছা, খোরশেদ আলম খসরু তোমাকে বললো? হ্যাঁ, তখন আমি বললাম যে না, আমি পুরো রেজাল্ট না নিয়ে আমি এফডিসি থেকে বের হব না, এটা হতেই পারে না। আর তখন পোর্টফোলিও খোলাও হয় নাই, পোর্টফোলিও তখন ওপেন করাও হয় নাই। তো কিভাবে উনি জানে যে জীবজলের পুরো না, আমি যাব না। আমার আমি জানি আমাকে কত লোক ভরছে, এটা কিন্তু আমি জানি। আমাদের একজন আছে, আমরা নির্বাচন করেছি, নির্বাচন আমার ক্যালকুলেশন আমি জানি যে আমি কত ভোট পাবো। বলছি যে না, আমি এখন যাব না, আমি আরো থাকবো। ঠিক তার 1 ঘন্টা পরে, 2:30টার সময় এডিটর দেবুদা আমাকে ফোন করলো যে আমার অবস্থা খুব খারাপ, এরকম। কেন আমি বাসায় চলে যাব? তখন বললো যে আমি আপনাকে কে ফোন করছি ভিতর থেকে। তো তখন আমি বাপ্পিকে বললাম, বাপ্পি তুমি একটু ভিতরে যাও তো, তুমি গিয়ে দেখো তো আসলে কি অবস্থা। কারণ ওনাদের অ্যাটিটিউডটা এমন ছিল যে লাইক আমি 50 ভোট আছি কিনা সেটাও সন্দেহ। তখন বাপ্পি কেন বললাম তুমি ভিতরে যাও, ভিতরে ঢুকো, ওখানে একটু বসো, গিয়ে দেখো কি অবস্থা, কত ওপেন হচ্ছে। এর মধ্যে কি করলো, খুব আপনি বলবেই শুনবেন, সনি রহমান আমাদের এখান থেকে যে নির্বাচন করলো, যে নির্বাচিত, ও ভিতরে ছিল, ও কাউন্টিং নিয়েছে। আচ্ছা, ও বেরোয় সে আমাকে এমন ভাবে কান্না দিল, এগুলো যদি আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা না বললো, ওই রুমে যারা যারা ছিল সবাই দেখছে। ও আমাকে যা দিল তখন চিন্তা করতে কাঁদতে ইজ মেকিং গেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলি সবগুলো একটা গেমের এক অংশ। বাট এই যে গেমগুলো হচ্ছে, এটা কি তুমি তখন বুঝতে পারতেছিলা যে তোমাকে নিয়ে এক ধরনের, মানে তুমি একটা গেমের মধ্যে পড়ে গেছো?
মানে ও তো আমার এখান থেকে করছে, আমি কিভাবে বুঝবো? কিন্তু আমি ভাবছি যে ওর নিশ্চয়ই ভিতর থেকেও বেরোয় আসো, ভোট কাউন্টিং এ ছিল, ওর খুব খারাপ লাগতেছে ব্যালেট দেখে যে আমার ও আমার আমার মাথায় তখন এগুলা, মানে আমাকে স্টপ করে দিচ্ছে যে আমার কোনো ভোটই নাই। আমি ধরেন ইজ জিরো, সেখানে ধরেন আমার অপোজিশন যিনি আছেন দুজন, উনি 100-100 একটা ব্যাপার। আমার মনোবল শক্তিটা এত ছিল যে আমার এতটা কনফিডেন্স ছিল শিল্পীদের উপর না, আমার যারা জেনুইন, এবার তো জানেন যে এত জেনুইন শিল্পী এত আসছে, এবং যাদের সাথে 2টা বছর আমি কাজ করছি, আমি ছিলাম আবারটাই, সেটা আপনি কিন্তু নাচে পেরে বলেন, বলেন, এতটুকু কনফিডেন্স ছিল যে না আমার থেকে এমন কোনো হেল্প অনেক পাই নাই, এত লোক আসছে যে ওরা আমাকে অবশ্যই আমি বসেছিলাম। কিন্তু আনফরচুনেটলি ওখানে যাওয়ার পর হচ্ছে বাপ্পি পরে যেটা আমাকে বললো যে বাপ্পি ঢোকার সাথে সাথে বাপ্পির ফোনটা মিশা সওদাগর নিয়ে নিচ্ছে, বলছে তুমি ফোন রাখতে পারবে না। মানে তার কারণ হলো তাহলে বাপ্পি আমাকে টেক্সট করে জানাই দিবে আপু আপনার সাথে ডিপজল ভাইয়ের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কারণ ওনার সাথে আমার কি, ওনার সাথে তো অ্যাকচুয়ালি তো উনি আঁকাচ্ছে। অ্যাকচুয়ালি তো আমাকে যেটা বলা হচ্ছে আমার 28টা ভোট নষ্ট হয়েছে, কিন্তু দেখানো হয়েছে 40 ভোট নষ্ট। আজও কিন্তু নির্বাচন কমিশনের কাছে অ্যান্সার যে আমার অ্যাকচুয়ালি কয়টা ভোট নষ্ট হয়েছে, ডিপজল ভাইয়ের কয়টা ভোট নষ্ট হয়েছে। একবার উনি বলে 2টা ভোট নষ্ট, তাহলে আপনি 40টা ভোট নষ্ট ভোট গুলা দেখান। 28টা ভোটও যদি আমার আমি যদি 209 ভোট পাই 28, আর যদি ডিপজল ভাইয়ের 5টা ভোট নষ্ট, তাহলে আরো তো 40টা ভোট এখানে আপনি নষ্ট দেখাচ্ছেন। রাইট, এখানে দেখাচ্ছি 40টা ভোট নষ্ট, আপনি তো দেখ শুধু আমার প্যানেলেরই 41টা ভোট নষ্ট। এটা কি কোনো সেন্সেবল পার্সনের পরে যে একটা প্যানেলের 81টা ভোট নষ্ট হয়ে যায়? তখন না আমার মানে আমাকে যেটা করছে মেন্টালি এমন ভাবে ডাউন করে দিচ্ছে, আর বড় বসেছিলাম পর্যন্ত। এবং 7টার সময় যখন ফাইনালি বাপ্পি, আমি পর্যন্ত বলতেছি বাপ্পি এত বের হয়ে আর ইমন এই দুজন বের হয়ে আমাকে বললো যে তোমার এত ভোট নষ্ট হয়ে গেছে নিপুণ, তোমার এত নষ্ট হয়েছে, তুমি 200, আমি যখন ওখানে হেঁটে আমার আমি এত ভোট পাইছি, বললো যে তুমি 209 আর ইয়ে হলো হলো 225। তখন আমি বললাম আমার সাথে ওনার মাত্র 16টা ভোটের ডিফারেন্স। তখন অলরেডি মানে ধরেন আমি রুম থেকে বের হয়ে অলরেডি ডিক্লার করবে, মানে আমি ইমন আর বাপ্পিকে ওখানেই পেলাম। আমি আসলে কোন একটা মানুষকেও পাচ্ছিলাম না, এতটুকু জিজ্ঞেস যে আমার আসলে কতটা ভোট কাস্টিং হচ্ছে, আমি কত ভোট পাইছি আমি কিচ্ছু জানছিলাম না। ওই দাঁড়ানোর পর যখন সব ক্যামেরার সামনে, তখন আমি ভোট পাইছি, আমি এত ভোট পাইছি, আর আমাকে বলা হচ্ছিল আমি বাসায় চলে যাই। কেন? তাহলে তো বলা হবে যে নিপুণ তো ওনার হাঁটছে, ভোট তুমি বসো। এবং সেজন্যই মানে আমার না আসলে তখন যেটা হচ্ছে আমার মানে আমার এই সারাদিনের প্রেশার, মানে বোধ শক্তি ঠিকঠাক মতো কাজ করছিল না, মানে কি করতে হবে বা কি করবে তখনও বুঝে উঠতে পারোনি। আমি কিছুই বলছি, শুধু আমি বসে মনে হয় আমি অতটুকুই কথা বলছি যে আমি যে এতগুলি ভোট পাবো আমি তো এটা আশাই করি নাই। আমার উত্তরটা মনে আজকে আপনারা পাইছেন যে আমি কেন ওই কথাটা বলে আসছি,
যে আমাকে যেভাবে ভিতর থেকে বলা হচ্ছে যে তুমি চলে যাও, এক পেশা ধরার নিপুণ এখানে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে মানে অনেকেই বলছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই যে নির্বাচন কমিশন এবং আপিল বোর্ড, বিশেষ করে যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে খোরশেদ আলম খসরু এবং আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম এবং অন্য দুই নির্বাচন কমিশনার এজে রানা এবং আমাদের যে বিএস নিশান ভাই, তাদেরকে তো তোমার কমিটি মানে নির্ধারণ করেছিল। তাহলে কি তুমি বলবা যে নির্বাচন কমিশন তারা নিরপেক্ষ আচরণ পালন করেনি, নাকি না পরে তারা বায়াসড হয়েছে, নাকি প্রথম দিকে ঠিক ছিল, কোনটা? এইটা অ্যাকচুয়ালি ওনারা এখন যেহেতু আমি রিড করেছি, আপনার মনে হয়েছে যে না, এখন আপনারা তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তারপর আমি কেন আপিল করলাম না। পরে আমার কাছে আসার পর যেটা মনে হলো যে না, আমি আসলে আপিলটা করার পর মেবি দে আর ফার্স্ট, মেবি দে ওনারা শুরু থেকে হয়তো ঠিক ছিলেন। ওনারা হয়তো বা সন্ধ্যা 7টার সময় শামসুল আলম আমাকে ডেকে যে প্রশ্নটা করেছেন, সেটা আমার কাছে একদমই কোনো যুক্তিযুক্ত প্রশ্ন মনে হয়নি। মানে আমার কাছে মনেই হয়নি যে এই সময় উনি আমাকে কোশ্চেনটুকু করতে পারে বা কোনো ওয়েলেশন টাইমে এমন একটা কথা বলবে। তো যেহেতু এখন আমি পরে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে আসলে কোর্টে যেতে হবে, ওনারা কি হয়েছে না হয়েছে সেটা আসলে কোর্ট থেকেই ওনারা ওনাদের বক্তব্যটুকু করেছে, ওখানে কতগুলি ভোট নষ্ট হয়েছে, কত কি হয়েছে, কত কি, সেটা প্রুফ করার চেষ্টা করবো। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে যা আসছে, যে তুমি তাদের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়েছো, আদালতের কাছে আবেদন করেছে তোমার আইনজীবী। তোমার আইনজীবী কি মনে করেন বা তুমি কি মনে করো, তুমি কতটুকু আশাবাদী যে আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তোমার আবেদনে মানে যুক্তিযুক্ত মনে হবে? আশাবাদী? আমি অবশ্যই আশাবাদী বলেই তো আসলে আমি আইনের দ্বারস্থ হয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার এই কথাগুলা মানে আমি আজকে আমি আদালতে কিন্তু শুনতে চাচ্ছেন। কারণ তখন এমন একটা সিচুয়েশন হয়েছিল যে তখন আসলে এই কথা আমি বললে খুব একটা কেউ ওরকম ভাবে শুনতো, একটা যুক্তিগত মনে হতো না। যে কারণ এই নির্বাচন কমিশনটা কি দিয়েছি, কারণ আমি আনা মানে এই না যে উনি শুধু আমার হয়ে কাজ করবে। আমার কথা হলো যে একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সুস্থ নির্বাচন, একটা সঠিক নির্বাচন চেয়েছে। আরেকটি জিনিস, লোকেরা যখন শপথের ওখানেও কিন্তু যে তাকে কিন্তু ডেকে শপথটা গ্রহণ করবে। আমার কাছে মনে হলো যে ওনারা আসার পর থাকে না যে আমার কাছে মানে আমি যে অ্যাকসেপ্টটা করে নিয়ে চলে আসছি, এটা কি ছিল যে ওনারা মনে করেছে যে যা ইচ্ছা আমি তাই করতে পারবো, আমি কিছুই মানি না, আমি মানি না, আমি গণতন্ত্র, আমি কোনো কিছুই মানি না, I don't care anything। তো এবং সেদিন তো খুব অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছে এবং আমি তো তখন চলে আসছি এবং আপনাকে তো দেখতে পাচ্ছিলাম না। এটা আমাদের একটা সত্যি অনাকাঙ্ক্ষিত এবং আমাদের গণমাধ্যম কর্মীদের উপরে যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছিল, এটা তো আসলে অনভিপ্রেত। সেখানেও নাকি বলা হচ্ছিল যে এত হাস্যকর সব কথাবার্তা, যে নিপুণ এসব করাচ্ছে। আমার কাছে হ্যাঁ, নিপুণ এটা করাচ্ছে, তখন সেখান থেকে অনেক দূর। হ্যাঁ, আমি যেটা করেছি এখন আপনারা সবাই সেটা দেখেছেন, আমি আদালতের দ্বারস্থ হয়েছি, আমি
নিপুণ, আমি একটা ছোট্ট বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে যে শিল্পীরা তোমাকে অনেকে ভোট দিয়েছে, ভালোবাসে, তুমি তো এখান থেকে নির্বাচনের পরদিন চলে গেলে, অনেকেই জানতে চায়, গণমাধ্যম কর্মীদের কাছে নিপুণ কোথায়, বা নিপুণ কি আর আসবে কি না। আর একই সঙ্গে শোনা যাচ্ছে যে জায়েদ খানের সদস্যপদ তোমরা যেভাবে বাতিল করেছিল, স্থগিত করেছিল, সে সদস্যপদ ফেরত পাচ্ছে, এবং তোমরা যাদেরকে নতুন সদস্যপদ দিয়েছ সেইটা গঠনতান্ত্রিক হয়নি বিধায় তোমাকে এবং ইলিয়াস কাঞ্চনকে শিল্পী সমিতিতে তলব করা হবে এবং তোমরা প্রশ্নের মুখোমুখি পড়তে যাচ্ছ। সব মিলিয়ে কি মনে হয় পরিস্থিতিটা খুব মানে এক ধরনের গোলমেলে মনে হচ্ছে কিনা তোমার কাছে? সরি টু সে, এখন আমাকে বলতে হচ্ছে শিল্পী সমিতিতে এমন একজন যিনি সেক্রেটারি পোস্টে এসেছে ডাউনটাউনে, জি, যার কোনো শিক্ষা নেই। 2024 সন এটা, 2024 আমরা দাঁড়িয়ে আছি। আমাকে বলতে বাধ্য করেছে, এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না, এটা ফেসবুকে বড় জায়গা না, এটা কাজ করে দেখিয়ে দেওয়ার লোকদের জায়গা, যে হ্যাঁ আমি কাজ করতে পারি, আমার কাজ করার মতো কথা আছে, কাজ করার মতো ক্ষমতা আছে। শুধু আপনার ইচ্ছা থাকলেই হবে না, আপনার ভিতরে কিছু জ্ঞান থাকতে হবে, শিক্ষা কিছু থাকতে হবে। আমি একজন গ্রাজুয়েট, আমার বাবা একজন, আমরা 3 জেনারেশন ধরে গ্রাজুয়েট। সো আনচারদের এডুকেটেড লোকদের না, ঠিক আছে, আমি অনেক কথা বলেছি, কিন্তু দেখলাম যে সম্মানটা ওনারা রাখে নাই, সম্মানটা যোগ্য ওনারা না। না, এখন যদি তারা শিল্পী সমিতিতে ইলিয়াস কাঞ্চন এবং তোমাকে ডাকে, তলব করে, তোমরা কি আসলে আদৌ যাবে, নাকি তোমরা এটাকে আইনগতভাবে মোকাবেলা করবা? আইনগতভাবে আমি মোকাবেলা করব। আচ্ছা, তো এবং এই যাদেরকে সদস্যপদ দেওয়া হয়েছে তাদের সদস্যপদ নিয়েও আপত্তি তুলেছে, এবং তাদের সদস্যপদ সম্মত কারো কারো সদস্যপদ স্থগিত করার জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি। সেক্ষেত্রে কি এই বিষয়গুলোকে তুমি আইনে আশ্রয় নিবে, নাকি তুমি সাংগঠনিকভাবে মোকাবেলা করবা? এটা আসলে সিচুয়েশন কথা বলবি, তখন যখন এখানে আমাকে যখন কাজ করতে হয় তখন আর্টিস্টই লাগবে, হ্যাঁ, সব শিল্পীদেরকে এটা হবে। তো এখন এইটাকে যদি আপনি ডিভাইডেশন করতে চান, ডিভাইডেশন করতে হলে তাহলে আপনাকে সবাইকে নিয়ে বসে, মানে শুধু আমার গায়ের জোর, আমি শুধু ক্ষমতার বলটা, আমি ওদেরকে নিয়ে বসে কথা বলে আসলে এগুলা নিয়ে আসলে পরে ভাববো। আমি আসলে যেটা এখন সামনে আমি। আচ্ছা, রাইট, এক্স্যাক্টলি। সর্বশেষ একটা ছোট্ট বিষয়, যেহেতু তুমি নাই, ফলে প্রশ্নগুলো অনেক বেশি তুলছে, যে তারা দাবি করছে তুমি যখন দায়িত্ব নেও তখন শিল্পী সমিতির ফান্ডে 12 লক্ষ টাকা ছিল। তারা বলতে চাচ্ছে যে এই টাকাটা তারপরে নিপুণ আক্তার কত টাকা ফান্ডে রেখে এসেছে। সেগুলো আসলে আমাদের যে কেশিয়ার হিসাব দেওয়া, ওগুলো নিয়ে দাবি উঠানোর মানে কোনো জায়গায় নাই, কারণ যেদিন আমরা এজিএমে তোমরা সেটা উপস্থাপন করেছো। হ্যাঁ, সেখানে সব হিসাব নিকাশ দিয়ে, সব কিছু দিয়ে। আরেকটা কথা, আমার কাছে এফডিসি একটা লোক একা পাবে না। জায়েদ খানের কাছে এখনো মিষ্টিওয়ালা টাকা পায়, আর ডিপজের কাছে এখনো পায়। জায়েদ খানের কাছে কে টাকা পায়? মিষ্টিওয়ালা টাকা পায়। ওই জন্য বিভিন্ন মিষ্টি বিভিন্ন জায়গায় মিষ্টি পাঠাতো, মাহফিল করতো। না মিলাদ মাহফিলের টাকা এখনো
দোকানটার নাম হলো মিষ্টিওয়ালা। আচ্ছা মানে আচ্ছা ধরুন ভাগ্যকুল থেকে আমি হয়তো একটা মিষ্টির বক্স আছে, এখন ওরা টাকা পায়। আর ওইসব ডিপজল সাহেবের থেকে ওই যে এখনো ওরা টাকা পায়, ওই যে ইলেকশন করে আসছে না, জুস খাওয়াচ্ছে সবাই, তো আচ্ছা টাকা আচ্ছা এখনো বাকি আছে। আচ্ছা আচ্ছা আমার কাছে কিন্তু কোনো খাওয়াওয়ালা কেউ 1 পয়সা পায় না। না, বুঝতে পারছি নিপুণ, অসম্ভব ধন্যবাদ। অনেক কষ্ট করে আমি বুঝতে পারছি যে তোমার গলা মানে ঠান্ডা লেগেছে, বসে গেছে হয়তো বা, এবং তুমি অনেকবারই কষ্ট করে কথা বলছিলে। দর্শক, আমরা নিপুণের সাথে কথা বলছিলাম। নিপুণ এই মুহূর্তে অবস্থান করছে আমেরিকায়, এবং নিপুণের আজকে এখন আমরা যখন কথা বলছি তখন ওখানে মধ্যরাত প্রায়, এবং কাল ভোরবেলায় নিপুণ একটা ফ্লাইটে আরেক জায়গায় যাচ্ছে। নিপুণ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবার সামনে কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো আরও আমরা আপডেট পেলে কথা বলবো। ততক্ষণ ভালো থাকো নিপুণ। দর্শক, আমরা কথা বলছিলাম নিপুণ আক্তারের সঙ্গে, শিল্পী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। একটা আশঙ্কা থেকেই ছিল, যে সবারই আশঙ্কা ছিল যে 2019-এর এই নির্বাচনটি হয়ে যাওয়ার পর আবার চলচ্চিত্র শিল্পী সমিতিতে আবার মামলা হবে কিনা, নাকি নির্ঝঞ্ঝাটভাবে নির্বাচনটা শেষ করা যাবে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন ছিল। এখন ব্যাপার হলো যে প্রশ্ন আসে, কিন্তু প্রশ্নের পিঠে প্রশ্ন থেকে যাচ্ছে। নিপুণ আক্তার ইতিমধ্যে আমরা জানি যে মিশা সওদাগরের ডিপজল যে নির্বাচনে জয়লাভ করেছে, সেই নির্বাচনের ফলাফলকে সে আসলে প্রত্যাখ্যান করেছে বিধায় তিনি তাদের মিশা এবং ডিপজলের কার্যক্রমের উপরে, এই কমিটির কার্যকালের উপরে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে একটি রিট দায়ের করেছে বলে সংবাদপত্রে খবর এসেছে। আমার সামনে আমাদের সময়.com-এর অনলাইনে আমি দেখছি, এখানে বলা হয়েছে পরিষ্কার করে যে মিশা সওদাগর ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আজ বুধবার 15 মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এই রিট করেন। আমরা তো নিপুণের সাথে এই বিষয়ে কথা বললাম এতক্ষণ। নিপুণ তার বক্তব্য আসলে যেটা বলতে চেয়েছে, যে নিপুণের ভাষ্য মতে খোরশেদ আলম খসরু, বিএস নিশান এবং এজে রানাকে নিয়ে তিনি একটি নির্বাচন কমিশন বোর্ড গঠন করে দিয়েছিলেন শিল্পী সমিতির গত মেয়াদে থাকা অবস্থায়। তার ভাষ্য মতে যে আমাদের প্রত্যাশা ছিল একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন কমিশন করে দেবে। নিপুণ বলছে খোরশেদ আলম খসরু, শামসুল আলম এবং নির্বাচন এই যে বোর্ড, তারা আসলে নিপুণের সাথে এক ধরনের গেম খেলেছে। নিপুণ তাদের গেমের একটা অংশ হয়ে গিয়েছিল। কিভাবে? নিপুণের ভাষ্য মতে নির্বাচনের দিন, নির্বাচনের ভোট শেষ হওয়ার পর সন্ধ্যা 7টায় আপিল বোর্ডের চেয়ারম্যান জনাব শামসুল আলম নিপুণের কাছে জানতে চায় যে আপনাকে তো ফাইটাররা কেউ ভোট দেয়নি। নিপুণ বলেছে অসম্ভব। নিপুণের ভাষ্য মতে অবশ্যই আমাকে তারা ভোট দিয়েছে এবং আমি ফাইটারদের ভালো ভোট পাবো। নিপুণের কথা হচ্ছে যে এটা শোনার পর আপিল বোর্ডের চেয়ারম্যান উনি এক ধরনের একটু মানে আপসেট হয়েছেন। আমি তাকে জিজ্ঞেস করি, তার চেহারা বললো চেহারাটা ফ্যাকাশ হয়ে গেছে বা চেহারাটা অনেকটা মলিন। আমি বললাম আপসেট? নিপুণ বললো হ্যাঁ, আপসেট হয়ে গেছে। নিপুণের প্রশ্ন হচ্ছে আপিল বোর্ডের চেয়ারম্যান কেন আমাকে এই কথা জিজ্ঞেস করবে সন্ধ্যা 7টার সময়? ভোট তখনও গণনা শুরু হয়নি। নিপুণ তখনও হয়তো এটা বুঝতে পারেনি। হতে পারে, জানি না আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম তাকে এটা বলেছে কিনা, বা শামসুল আলম আদৌ কি মনে করে এটা বলেছে, এটা তিনি ভালো বলতে পারবেন। নিপুণের দ্বিতীয় অভিযোগ, নির্বাচনের আগে প্রমাণ থাকা অবস্থায়, প্রমাণ সহ নির্বাচন কমিশন কাছে, খোরশেদ আলম খসরুর কাছে, প্রধান নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করেছিল যে মনোহর হোসেন ডিপজল তিনি শিল্পীদেরকে টাকা দিচ্ছে বা এই অর্থ দিয়ে ভোট কেনার যে প্রক্রিয়া, যেটা শিল্পী সমিতির সংবিধি আইনে নিষিদ্ধ, এবং এটা হলে প্রার্থিতা বাতিল হবে, এরকম একটি দাবি করে নিপুণের পক্ষে সাদিয়া, অভিনেত্রী সাদিয়া, সে একটা অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের সাথে নির্বাচন কমিশনার মনোহর হোসেন ডিপজলকে নির্বাচনের আগের দিন কিন্তু একটি শোকজ করে একটি নির্দিষ্ট সময়ক্ষণ বেঁধে দেয় যে এটার জবাব দেওয়ার জন্য।
এখন মনোহর হোসেন দীপজলের, এবং আমরা কিন্তু আগের দিনই জানতেছিলাম যে এটা এরকম হতে পারে, মনোহর হোসেন দীপজলের ব্যাপারে প্রার্থীতা বাতিল করার সম্ভাবনা আছে। কিন্তু রাত্রি 11টায়, নির্বাচনের আগের দিন রাত 11টা দেখা গেল যে প্রধান নির্বাচন কমিশনার থেকে আসলে একটি সতর্ক বার্তা মনোহর হোসেন দীপজলকে দেওয়া হয়েছে যে আপনি আপনার চিঠির জবাব দিয়েছেন, পরবর্তীতে এটা কমিশন তদন্ত সাপেক্ষে বা অভিযোগের সপক্ষে যদি কোনো প্রমাণ থাকে তার জন্য আপনাকে সেইভাবে ব্যবস্থা নেবে। পরদিন রাত পোহালে পরের দিন ভোট হয়ে গেল, নির্বাচনটি শেষ হলো। নির্বাচনের ফলাফল কি হলো আমরা জানি, সব ভোট বাতিল ভোট টোট মিলিয়ে দেখা গেল 225 ভোট, জেনুইনলি 225 ভোট পেয়েছে দীপজল, 209 ভোট পেয়েছে নিপুণ আক্তার। আর নিপুণের দাবি ছিল তার অনেক ভোট বাতিল হয়েছে। এখন এটা তো ব্যালট কেন বাতিল হয়েছে, কিভাবে হয়েছে, সেটা নির্বাচন কমিশন বোর্ড এজেন্ট যারা ছিল, প্রার্থী যারা ভিতরে ছিল তারা বলতে হবে। প্রশ্নটি হলো যে এখন তাহলে নিপুণ কেন এই অভিযোগটি করছে? কারণ নিপুণের বড় অভিযোগ যে নির্বাচনের দিন রাত্রি 1টায় যখনও সভাপতি সম্পাদক মণ্ডলী আসন এবং সভাপতি সেক্রেটারির পোস্ট গণনা হয়নি, কেবল ইসি গণনার কার্যক্রম চলছে, ঠিক সেই সময় বা ইসি কার্যক্রম শেষ হয়েছে ঠিক তখনই প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু নিপুণকে মেসেজ করে বা খুদে বার্তা পাঠিয়ে অথবা টেলিফোন করে বলেছে যে আপনি বাসায় চলে যান, কারণ আপনার এবং আপনার প্যানেলের অবস্থা ভালো না। এটি তো নিপুণ দাবি করছে যে যখন পোস্টফোলিও গণনাই শুরু হলো না, তখন কি করে খোরশেদ আলম খসরু জানলো যে আমার এবং আমার প্যানেলের সদস্য যারা সম্পাদক মণ্ডলী সবার অবস্থা ভালো না, এবং এই যে প্রভোগ করছিল তাকে বারবার বলছিল যে আপনি চলে যান চলে যান। নিপুণের তখন এক ধরনের মনে সন্দেহ হয়। নিপুণ যে কারণে পরবর্তীতে হিরো বাপ্পি যে নিজেও এবার নির্বাচনে অংশ নিয়েছিল তাকে ভিতরে পাঠায় ভোট গণনা কেন্দ্রে। সেখানে যাওয়ার পর নিপুণের ভাষ্য মতে বাপ্পির টেলিফোনটি কেড়ে নেওয়া হয়, অথচ তাদের কথা হচ্ছে ভিতরে আরও অনেকের ফোন ছিল এবং বাপ্পি যেন তাকে আসল ঘটনা নিপুণকে না জানাতে পারে। কিন্তু বাপ্পি ভিতরে থেকে দেখার পর বাপ্পি এসে নিপুণকে জানায় যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তখন নিপুণের মনে আরও সন্দেহ হয়, এবং তখনও আসলে লড়াইটা যখন বলে বাপ্পি যখন যায় অনেক পরে গিয়েছে। নিপুণের প্রশ্ন হচ্ছে রাত 1টার সময় কী করে পোস্টফোলিও পদ আমি হেরে যাচ্ছি বা আমার ক্যান্ডিডেটরা সবাই খারাপ করছে, এটা আগে ভাগে নির্বাচন কমিশনার কী করে জানো? একদিকে যখন নিপুণ অভিযোগ করছে এবারে শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার যে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু এবং আপিল বোর্ডের সভাপতি শামসুল আলমের বিরুদ্ধে সরাসরি তার অনেকগুলো অভিযোগ, তো আমরা সেই অভিযোগ নিয়ে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম। জনাব খোরশেদ আলম খসরুর সাথে আমার কথা হয়েছে এবং জনাব শামসুল আলমের সাথেও কথা বলেছি। আসলে খোরশেদ আলম খসরু এখন এই মুহূর্তে যেহেতু একটি আদালতে বিষয়টি গড়িয়েছে, খোরশেদ আলম খসরুর টেলিফোনে তিনি বা ভিডিও কলে বা এই মুহূর্তে কোনো মাধ্যমেই তিনি কথা বলতে রাজি হননি। তিনি বলেছেন যে আমি পুরো বিষয়টি আগে জেনে নেই, কাগজ হাতে পাই, তারপর আইনজীবীর সাথে কথা বলে মতামত নিয়ে তারপরে আমি কথা বলবো। আমি একইভাবে কথা বলেছিলাম জনাব শামসুল আলমের সঙ্গে যে অভিযোগের সত্যতা কতটুকু এবং আপনারা এটা করেছেন কিনা। শামসুল আলম তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, তিনি শুধু বলেছেন যে কি রিট হয়েছে, সেই রিটে কারা পক্ষ বিপক্ষ পুরোটা তিনি কিছুই জানেন না। তিনি পুরোটা জানার পরে তিনিও তার প্রয়োজন হলে আইনজীবীর সাথে পরামর্শ করেই তারপরে তিনি গণমাধ্যমকে তাদের অবস্থান বা তার ভূমিকার কথা বলবেন। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে শিল্পী সমিতিতে দায়িত্ব নেওয়ার পরই মিশা সওদাগর দীপজল তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে, জায়েদ খানের সদস্যপদ তারা ফিরিয়ে দেবে এবং নিপুণ ইলিয়াস কাঞ্চন নিপুণ যাদের নতুন সদস্যপদ দিয়েছিল সেগুলো আবার তারা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করবে, যাচাই বাছাই করবে, কাদের সদস্যপদ থাকবে না, সব কিছু আসলে নির্ভর করবে নতুন শিল্পী সমিতির নেতৃবৃন্দের উপরে। এ বিষয়ে নিপুণের কাছে আমরা জানতে চেয়েছিলাম। নিপুণ সরাসরি বলেছে, দর্শক আপনারা শুনতে পেয়েছেন, ইতিমধ্যে বলে দিয়েছেন যে সব কিছু চাইলেই গায়ের জোর করে হয় না, এবং যে কথা বলেছে যে শিল্পী সমিতিতে এখন আমার জায়গায় যিনি বসেছে তার
শিক্ষা দীক্ষা, তার রুচি, যাই হোক নিপুণ অনেকটা হয়তো রাগের মাথায় বা কোনো একটাভাবে সে বলার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির এই যে অবস্থা, মামলা, এক ধরনের মারামারি, হামলা, জট, সব কিছু মিলিয়েই একটা লেজগোবরের অবস্থার মতো চলে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি। চলচ্চিত্রের জায়গাটা ছিল এক ধরনের মানুষের কাছে সম্মানের, সেই সম্মানের জায়গায় আবার শিল্পীরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবে কিনা, তাদের সমিতির ভাবমূর্তি সেই জায়গায় নিয়ে আসতে পারবে কিনা, এটি একটি বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আদৌ একটা সময় মনে হয় প্রয়োজন হবে, সাধারণ শিল্পীরা মনেই করতে পারে যদি এই অবস্থা চলতে থাকে, যে আবার আদালতের কাঠগড়ায় আবার যাওয়া, আবার প্রত্যেক দিনই শিরোনাম হওয়া, একটা সময় হয়তো হতে পারে যে চলচ্চিত্র শিল্পীরা এই সমিতির প্রয়োজন আছে কিনা সেটাও এক সময় ভাবা শুরু করবে। কিন্তু আমরা ভাবতে চাই না এইভাবে, আমরা ভাবতে চাই সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, গঠনতান্ত্রিকভাবে, নিয়মের মধ্য থেকে শিল্পীদের কল্যাণের জন্য শিল্পী সমিতি কাজ করবে এবং চলচ্চিত্রকে আবার নতুনভাবে এগিয়ে নেওয়ার জন্য অন্যান্য সকল সংগঠনের নেতাদের নিয়ে শিল্পী সমিতি কাজ করবে। শিল্পী সমিতির নেতৃত্বে কে আসবে, যেহেতু এখন আদালতে রিট হয়েছে, আদালতে নির্ধারণ করবে, আদালত তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে তারা আদালত নিশ্চয়ই সিদ্ধান্ত দেবেন। কিন্তু তার আগে এবং পেছনে যে কথাগুলো থেকে যাচ্ছে সেই কথাগুলো আসলে মানুষের মধ্যে শুধু বৈরিতেই বাড়াবে। দীপজল এবং নিপুণ এবং মিশার মধ্যে সম্পর্কটা আরও তিক্ততা তৈরি হবে। কিন্তু আমরা মনে করি এরও একটা অবসান হওয়া উচিত। আজকের সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি।